বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ সব ছাড়া আমি কথা বলতে চাই না। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন যে সমৃদ্ধি কেবল মেগা প্রকল্পে নয়, নাগরিক স্বাধীনতায়ও থাকতে হবে। এই কথার মধ্য দিয়ে বেশ বড় ধরনের কিন্তু খোঁচা দিলেন। তিনি জানেন বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কাঠামো, বিরোধী দলের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুই উনি একেবারেই নিজের চোখে দেখেছেন। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। মাননীয় সংসদ সদস্য, আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। ওনার নাম, উনি স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের ডেস্ককে ভারতের ডেস্ক থেকে সেপারেট করা হয়েছে জাস্ট এই কারণে যাতে অন্য দেশের ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে একদম উল্লেখ করে বলে গিয়েছিলেন ভারতের দৃষ্টিকে তারা আর বাংলাদেশকে দেখবেন না। আসসালামু আলাইকুম, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, আলোচনার সমালোচনার আরেক নাম পিটার হাস। সেই পিটার হাস আবারও আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা গোপন সত্য কথা প্রকাশ করেছেন। দর্শক, কী এমন সত্য প্রকাশ করলেন তিনি, তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখতে চলেছেন, যেটা হলো বর্তমানে একটা কথা আলোচনায় এসেছে যে আমেরিকা বাংলাদেশকে ঠিক কোন চোখে দেখে। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমেরিকা আসলেই কি বাংলাদেশকে ভারতের চোখে দেখে না। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হলো সেই ভিডিওগুলো আমরা এক এক করে দেখে আসব। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন যে সমৃদ্ধি কেবল মেগা প্রকল্পে নয়, নাগরিক স্বাধীনতায়ও থাকতে হবে। এই কথার মধ্য দিয়ে বেশ বড় ধরনের কিন্তু খোঁচা দিলেন। তিনি জানেন বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কাঠামো, বিরোধী দলের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুই উনি একেবারেই নিজের চোখে দেখেছেন। যে 1-1.5 বছর বা 2 বছর আগে থেকেই যে কথা তিনি বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্র কি চায়, তো যুক্তরাষ্ট্র কি চায় তার ফলাফল কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার দেখিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা চায় তার ঠিক একটা বিপরীত পরিস্থিতি। যেমন তারা বলে আসছিল 1 বছর আগে থেকে যে এখন থেকে এটা নির্বাচনের বছর হিসেবে গণ্য করতে হবে এবং সেইভাবে লেভেল প্লেইং ফিল্ড সমান করতে হবে, সবার অধিকার নিশ্চিত করতে হবে, সবাই যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, সভা সমাবেশের অধিকার দিতে হবে। কিন্তু তার পরিণতি তিনি দেখেছেন যে বিরোধী দলের সভা সমাবেশ কিভাবে ভণ্ডুল করা হয়েছে, কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর 28শে অক্টোবর তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং তারপরে ধরপাকড় ব্যাপক হারে, এবং রীতিমতো তখন পরিস্থিতি এমন যে বিএনপি যদি নির্বাচন করার সিদ্ধান্ত নিতেও চাইতো সেই পরিস্থিতিও ছিল না, কেননা বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। সবাই হয় কারাগারে তাদের একটা বড় অংশ, অথবা তারা দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিল, অথবা অনেকে দেশান্তরিত হয়েছে। তো এরকম পরিস্থিতির কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি সেগুলোকে তিনি প্রশংসা করছেন। তিনি গেছেন হচ্ছে চট্টগ্রামে এবং সেখানে জাহাজ ভাঙার শিল্প পরিদর্শন করেছেন এবং কয়েকটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চট্টগ্রামে। তো সেখানে বণিক বার্তার প্রতিনিধি রাশেদ এইচ চৌধুরী তার সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারের শেষ অংশে আমি যখন দেখছি যে একটি প্রশ্ন তাকে করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2023 এটা নিয়ে কিছু বলবেন কিনা। তো বলছে যে আমরা এটা সারা পৃথিবীর জুড়েই আমরা এই প্রতিবেদন করি, এখানে আমরা কোনো মন গড়া কথা বলি না, কেবল মানবাধিকার লঙ্ঘনের তালিকা করি, কারণ এই দেশগুলোর প্রতি বছরের পর বছর ধরে আমরা সজাগ আছি যেসব দেশগুলো মানবাধিকার লঙ্ঘন করে। এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার খুবই যে তারা সজাগ দৃষ্টি রাখে তার বড় প্রমাণ হচ্ছে র্যাবের উপর এবং 7 জন কর্মকর্তার উপরে সাবেক যে আইজিপি বেনজির আহমেদ সহ তারা নিষেধাজ্ঞা দিয়েছে। তো বলছেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন আমরা দেখেছি তা নথিভুক্ত করা হয়েছে। আমরা একথা বলি না যে আমরা নিখুঁত, তা হয়তো আমরাও না। আমাদের মানবাধিকার ইস্যুগুলো নিয়ে লোকজন কিন্তু ঠিকই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে, কিন্তু মানবাধিকার ইস্যু যদি খতিয়ে দেখা না হয় এবং এই সমস্যার সমাধানের যদি চেষ্টা করা না হয় তাহলে তো এটা মানে সংকটটা থেকেই যাবে এবং এটা কখনোই কাটবে না। অর্থাৎ পিটার ডি হাস তার নিজের দেশেরও কিন্তু সমালোচনা করছে, যে বলছে যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মৌলিক স্বাধীনতা, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত স্বাধীনতা এবং দেশটি কতটা সমৃদ্ধ এসবের যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে। আমি মনে করি এই বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ। ওই প্রতিবেদনে যা দেখা গেছে যে দেশের জনগণ যত বেশি স্বাধীন সে দেশের অর্থনীতি তত বেশি উন্নত। তাই আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। তার মানে কি বলছেন, যে দেশের মানুষ যত স্বাধীন সে দেশটা তত বেশি উন্নত।
অর্থাৎ একটা মানে বদ্ধ মানুষকে অবরুদ্ধ রেখে তাদের অধিকার নিশ্চিত মানে অনিশ্চিত করে যে উন্নয়ন, সেটাকে তিনি উন্নয়ন বলতে চান না। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হতে চায়, কারণ এটি প্রধানমন্ত্রীর ভিশন 2041-এর অংশ। বাংলাদেশকে বুঝতে হবে, সমৃদ্ধি কেবল মেগা প্রকল্প এটা ওটা করার মধ্যে নয়, এর বড় অংশই নিহিত প্রত্যেক নাগরিকের বাছাই করার স্বাধীনতার মধ্যে। কোনো দেশের উন্নয়নে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি বলছেন যে শুধু এটা বাংলাদেশের না, বাংলাদেশে 2041-এ একটা উন্নত দেশে পরিণত হতে চায়, কিন্তু সেটা শুধু মেগা প্রকল্প বা এটা ওটা করে নাই, এটাকে মানুষের স্বাধীনতা দিতে হবে, নাগরিক স্বাধীনতা, তার অধিকার দিতে হবে, তার মধ্যেই এই উন্নয়নটা নিহিত। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যেই টানাপোড়ন, বর্তমান যে অবস্থা, সেটা পিটার ডিহাস আর কেউ না যেন অন্তত বিদেশি যতগুলো কূটনীতিক আছেন তার মধ্যে পিটার ডিহাস হয়তো সবচেয়ে ভালোভাবেই এটি অনুধাবন করতে পেরেছেন, এবং সেই কারণেই তিনি বাংলাদেশের যে সংকটটা কোথায় সেটাও কিন্তু তিনি ধরতে পেরেছেন বলেই তিনি বলছেন যে শুধু মেগা প্রকল্পের উন্নয়ন নয়, মানুষের স্বাধীনতার উন্নয়ন ঘটাতে হবে, তার অধিকারের উন্নয়ন ঘটাতে হবে। গত নির্বাচনের আগে কয়েক মাস আমরা বাংলাদেশকে নিয়ে কোন দেশ কি ভাবছে, তারা কিভাবে দেখতে চাইছে বাংলাদেশের ভবিষ্যৎটাকে, সেটা খুব আলোচনার বিষয় হয়ে গিয়েছিল। এর মধ্যে অনিবার্যভাবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর 1 নম্বর পরাশক্তি আমেরিকা কী করছে, কী ভাবছে, দ্বিতীয় পরাশক্তি যেটাকে আমরা মনে করি চায়না, সে কী ভাবছে। বিশেষ করে আঞ্চলিক পরাশক্তি হলেও ওই যে আমরা চাঁদ এবং সূর্যের প্রভাব বলি না জোয়ার ভাটার ক্ষেত্রে, চাঁদ আকারে অনেক ছোট হলেও যেহেতু পৃথিবীর অনেক কাছে আছে, তার প্রভাব আমাদের জোয়ার ভাটার উপরে অনেক বেশি সূর্যের চাইতে। সো ভারত আমাদের খুব আলোচনার বিষয় ছিল, সে একটা আঞ্চলিক পরাশক্তি, বৈশ্বিক মানদণ্ডে সেই অর্থে সে এখনও তেমন কোনো বড় শক্তি না, কিন্তু সেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ালো। ফলে আমরা আলোচনা করছিলাম, এবং সেই আলোচনাটা এখনও জারি আছে। এই কারণে আমরা অনেকেই বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ কি, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আছে কিনা, থাকলে কতটুকু আছে, বা বাংলাদেশের স্বৈরতন্ত্র আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা, তার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এই পরাশক্তিগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া কেমন হবে, এবং সেটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। আমাদের মনে থাকার কথা নির্বাচনের আগে কয়েক মাস ধরে আমরা এই আলোচনাটা করছিলাম যে আমেরিকা আসলে ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশে কোনো পলিসি নিচ্ছে কিনা। বেশ কিছুদিন তাদের পলিসি কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পেয়েছিলাম, এবং শুধু দেখা না, বাংলাদেশে এসে আমেরিকার একজন কর্মকর্তা, আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি, কেলি কিডারলিং ওনার নাম, উনি স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের ডেস্ককে ভারতের ডেস্ক থেকে সেপারেট করা হয়েছে জাস্ট এই কারণে যাতে অন্য দেশের ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে একদম উল্লেখ করে বলে গিয়েছিলেন ভারতের দৃষ্টিকে তারা আর বাংলাদেশকে দেখবেন না। এই জিনিসটা ক্ল্যারিফিকেশন দরকার ছিল, কারণ 2001-এর ওই যে 9/11 পর সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ভারতের হাতে এই সাবকন্টিনেন্টকে তুলে দেওয়া হয়েছিল, তার একটা তালুকদারি দেওয়া হয়েছিল, সব কিছু ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখতে গিয়েছিল। সেই কারণে ভারত কী করেছে সেটা অবশ্য বলাই বাহুল্য, আমরা এখনও চারপাশে দেখতে পারি ভারতের অত্যন্ত তৃতীয় শ্রেণীর ডিপ্লোম্যাসি ভারতের প্রভাবকে এখানে নষ্টই করেছে। ফলে আমেরিকার জায়গা থেকে এই জিনিসটা ক্ল্যারিফাই করা জরুরি ছিল যে না, আমরা নিজ থেকে দেখব। তারপর ডামি নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে 2+2 যে বৈঠক হলো ভারত এবং আমেরিকার দুজন 4জন মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং সাথে পররাষ্ট্রমন্ত্রী। তারপরই ভারত তার অবস্থান দেখালো, এবং ভারতের পররাষ্ট্র সচিব জনাব বিনয় কোয়াত্রা খুব স্পষ্টভাবেই, মানে একেবারে আমরা আওয়ামী লীগের পক্ষে আছি তা না, এছাড়া বাকি যা আছে সব খুব ক্লিয়ার করে জানালেনও, মানে ফর্মালি স্টেটমেন্টে ছিল না কিন্তু ফর্মালি ওনারা জানালেন যে তারা আমেরিকাকে এগুলো জানিয়ে দিয়েছে, এবং সেটার ফল আমরা দেখতে পাই। এরপরে সরকারের খুঁটির অনেক শক্তি বেড়ে গেল, বা টু সাম এক্সটেন্ট আমেরিকাকে আমরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে যেতে দেখলাম। এবং এটা ভুলও না, কারণ ডামি নির্বাচনের পর আমেরিকা সেই অর্থে কোনো ভিজিবল পদক্ষেপ নেয়নি, যদিও অন্যান্য অনেকগুলো দেশে সে ভিসা পলিসি বা অন্যান্য ক্ষেত্রে কী স্যাংশন দিয়েছে সেগুলো খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই, একেবারে কয়েকদিন থেকে শুরু করে কয়েক মাসে 2-3 মাসের মধ্যে নিয়েছে। আমাদের কিন্তু 4 মাস শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো পদক্ষেপের কথা আমেরিকার তরফে জানা যায়নি। অথচ আমাদের ধারণা ছিল এখানে আরও বেশি হবে, কারণ বাংলাদেশের নির্বাচনের আগেই যা হয়েছিল সেটা আমেরিকা আর কোথাও এভাবে করে নাই। মানে আজকে আবার এই আলোচনাগুলো আনলাম কারণ আমেরিকার পক্ষ থেকে আবারও বলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখি না। মার্কিন একজন কর্মকর্তা আমেরিকান এম্বাসিতে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন কথা বলছেন। ওনাকে এভাবে জানতে চাওয়া হয়েছিল, দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের নেতৃত্বকে স্বীকার করে যুক্তরাষ্ট্র, এই বিষয়টিকে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো কীভাবে দেখে, এই প্রশ্নের উত্তরে উনি বলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির 2 বছর পূর্তিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছিল খুব দীর্ঘ, সেখানে খুব স্পষ্টভাবে এই অঞ্চলে ভারতকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে, মেনে নিয়েছে তারা। তো সেই প্রশ্ন এখন আমাদের ব্যাপারটা কি সেটার জন্য উনি জবাব দিচ্ছেন, আমি কোট আনকোট পড়ছি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপাক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি, এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি দিয়ে দেখি না। গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র, এটা সত্যি না। আমরা যদি দ্বিপাক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলেই আমরা একসাথে কাজ করতে পারি, এটাই আমরা সরকার গণমাধ্যম সবাইকে জোর দিয়ে বলছি। কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে? আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল, আমার এক একটা বিল এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300,
এর আগের মাসে আসছে 370। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ সব ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে। এই করোনাকালীন সময় আমি বাসায় ছিলাম না, আমি আমার গ্রামের বাড়ি ছিলাম। এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যে সেটা হওয়ার কথা 1300, এখানে 3500 5000 করে বিল মারতেছেন, মানে আর বাঁচার কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে জনগণের 12টা বেজে যায়। এইভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজায় ছাড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু পাতার কোনো উপায় নাই, কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়। এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা তো বিল দিতে কষ্ট হবে, হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়। কিন্তু আমি শুধু বলতে চাই, এইটার ব্যবস্থা গ্রহণ করেন, নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। তো দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।